বেশ কিছুদিন আগে কোথায় জানি একটা কথা শুনেছিলাম যে সুপার পাওয়ার হতে হলে নাকি হাত একটু নোংরা করাই লাগে। অ্যান্ড ইট ইজ টোটালি ট্রু। আমেরিকার সিআইএর সারা দুনিয়ায় চালানো অসংখ্য অপারেশনের খবর যেমন পাওয়া যায়, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে আর তার বেশ কিছু প্রমাণ না হওয়া অ্যাসাসিনেশন নিয়েও কিন্তু কম কথা হয় না। বাট আমাদের আজকের গল্পটা শুধুমাত্র এখনের ভ্লাদিমির পুতিনের রাশিয়া আর জো বাইডেনের ইউএসএ নিয়েই না। হিস্টোরিক্যালি গত এক শতাব্দী ধরেই প্রায় বিশ্বের সব থেকে পাওয়ারফুল দুইটা অঞ্চলেরা, স্পেশালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে থেকে তো অবশ্যই। আর এইসব পাওয়ার প্লে করার জন্য তাদেরকে অসংখ্যবার বিভিন্ন দেশে ইন্টারনাল পলিটিক্সে হাত দেওয়া লেগেছে, অসংখ্যবার কোনো এক দেশের জনপ্রিয় রাষ্ট্রনায়ককে কোভার্ট অপারেশনের মাধ্যমে সরানো লেগেছে, আর অসংখ্যবার অন্য দেশে গিয়ে প্রক্সি যুদ্ধ চালাতে হয়েছে, আর কখনো কখনো সরাসরি গিয়ে কোনো দেশকে একেবারে যুদ্ধ বিধ্বস্ত বানিয়ে ফেলতে হয়েছে। আর আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর একদম দুই পলে থাকা এই দুই সুপার পাওয়ারের মধ্যে হু ইজ দ্য ওয়ার্স্ট। প্রথমে ইউএসএ, যার সাথে জড়িয়ে আছে বারবার অন্য দেশে নিজেদের হাত দেওয়ার এক বিশাল ইতিহাস, হোক সেটা সাউথ কোরিয়া, ভিয়েতনাম, ইরাক বা আফগানিস্তান। আমাদের আজকের দিনে ইউএসএর অন্যান্য দেশে ইন্টারনাল পলিটিক্সে চরমভাবে ইনভলভমেন্টের কথা আসলেই এই চারটা দেশের নাম কিন্তু আসে। এই প্রতিটা ক্ষেত্রে ইউএসএ সিআইএ এর সাহায্য নিয়ে এইসব দেশের লিডার চেঞ্জ করতে চেয়েছে, অ্যান্ড সামটাইমস দে আর সাকসেসফুল বাট সামটাইমস দে ফেইলড। আর আমাদের আজকের গল্পটা শুরু করব এই সব কিছুরই একদম শুরু থেকে। এই প্রায় একই ঘটনা সবার আগে ঘটেছিল একটা দেশের সাথে, সেটা হচ্ছে ইরান। আর সালটা 1952। ইরানের রাজাকে সরিয়ে ক্ষমতায় আসেন প্রাইম মিনিস্টার মোহাম্মদ মোসাদ্দেক, আর তার ক্ষমতা দখল ইরানের জন্য এক বিশাল উন্নতির সুযোগ করে দেয়। আগে যেখানে রাজা মোহাম্মদ রেজা পাহলাভির অধীনে ইরানের সমস্ত তেল বিদেশি কোম্পানিগুলো বা স্পেসিফিকভাবে ব্রিটিশরা উত্তোলন করে নিয়ে যাচ্ছিল, এইটা থামাতেই তিনি একটা স্টেপ নেন। তিনি অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানিকে ন্যাশনালাইজ করা শুরু করেন। কিন্তু এই জিনিসটাই স্বাভাবিকভাবে ব্রিটিশদের ভালো লাগে না। চিন্তা করেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যেখানে ব্রিটিশরা সারা দুনিয়াতে তাদের কলোনিগুলো ছেড়ে দিচ্ছিল, তারপরেও তারা ইরানের তেল উত্তোলন থেকে কিন্তু নিজেদের ক্ষমতা ছাড়তে যাচ্ছিল না। অর্থাৎ সারা দুনিয়ায় যখন কলোনাইজেশন আর খুব একটা লাভজনক নাই, তখন তারা সেইটার থেকে সরে এসে এই জিনিসটা বলার চেষ্টা করছে যে কলোনাইজেশন খারাপ, বাট অন দ্য আদার হ্যান্ড মিডল ইস্টে কিন্তু তারা তেল উত্তোলন থেকে ঠিকই বিরত থাকতে চাচ্ছিল না। আর তাই এইবার ব্রিটিশরা কি করে, যুদ্ধের পর বিশ্বের জন্ম নেওয়া নতুন সুপার পাওয়ার ইউএসএ এর হেল্প চায়। আমেরিকাকে কিছুতে ইনভলভ করার জন্য তেলের লোভ তো দেওয়াই হয়, আর তার সাথে ইরানের মোহাম্মদ মোসাদ্দেক নাকি কমিউনিস্ট মতাদর্শের এই ধরনের কথা বলা হয়। আর যেহেতু ইরানের বেশ কাছেই তখন সোভিয়েতদের বর্ডার, আমেরিকাকে কনভিন্স করতে ব্রিটিশদের আর বেশি কিছু লাগে নাই। আমেরিকা তাদের সিআইএ কে অলমোস্ট প্রথমবারের মতো ইনভলভ করে ওয়ার্ল্ড পলিটিক্সে। সিক্রেটলি কারমেট রুজভেল্টকে পাঠানো হয় মিডল ইস্টে, আর তার অ্যাসাইনমেন্ট কি, যেভাবেই হোক প্রাইম মিনিস্টার মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করতে হবে। তারা প্রথমে চুজ করে একজন ইরানিয়ান জেনারেলকে, নাম ফাজুল্লাহ জাহেদি, আর অন্যদিকে তেহরানে থাকা সিআইএর এজেন্টদের দেওয়া হয় প্রায় $1 মিলিয়ন খরচ করার জন্য। এই $1 মিলিয়ন কাজটা কি, এই টাকাগুলো দিয়ে ইরানের পার্লামেন্ট মেম্বারদের কিনে নেওয়া হয় যাতে তারা প্রাইম মিনিস্টার এগেইনস্টে নো কনফিডেন্স মোশনের জন্য ভোট দেয়। কিন্তু এই খবর কোনোভাবে মোসাদ্দেকের কানে গেলে তিনি এর বিরুদ্ধে এবার ব্যবস্থা নেন। অর্থাৎ সিআইএর প্ল্যান এ ভেস্তে যায়, এবার তাদের প্ল্যান বি। এই প্ল্যানের অধীনে সিআইএ প্রায় $1,50,000 খরচ করে জাস্ট ঘুষ দেওয়ার জন্য। কাদেরকে দেওয়া হচ্ছিল এই ঘুষ? ইরানিয়ান জার্নালিস্ট, এডিটর আর ইসলামিক বক্তাদের। তাদের কাজ মোসাদ্দেকের বিরুদ্ধে পাবলিক সাপোর্ট গড়ে তোলা, আর তারপর সিআইএ মানুষ ভাড়া করে দেশব্যাপী বিভিন্ন রিলিজিয়াস লিডারদের আক্রমণ করা শুরু করে, যেন মনে হয় মোসাদ্দেক মুসলিম লিডারদের এগেইনস্টে কাজ করছে। আর অন্যদিকে জেনারেল জাহিদিকেও দেওয়া হয় অলমোস্ট $1,35,000, যার কাজ হবে উপরের মহলের দিকে সম্পর্ক ভালো করা। এমনকি এই সময়টাতে সিআইএ নাকি প্রতি সপ্তাহে প্রায় $11,000 খরচ করছিল জাস্ট ইরানের বিভিন্ন লেভেলের মানুষদের খুশি করতে। এ থেকেই শহরের বিভিন্ন অংশে প্রতিনিয়ত বিভিন্ন প্রোটেস্ট শুরু হতে থাকে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে, যার মধ্যে কিছু সিআইএর ভাড়া করা মানুষদের আর কিছু তাদের ছড়ানো প্রোপাগান্ডার জন্য সাধারণ জনগণেরই। আর এভাবেই একদিন প্রাইম মিনিস্টারের বাসভবন ঘেরাও করে অসংখ্য মানুষ, আর তাদের পেছনে পেছনে আসে মিলিটারি ট্যাঙ্ক আর আর্মি। ওপেন ফায়ার করা হয় আর প্রাইম মিনিস্টারকে গ্রেফতার করা হয়। আর রেডিওতে এসে জেনারেল জাহেদি জানান তিনি ইরানের ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছেন। আর তার কিছুদিনের মধ্যেই রোমে পালিয়ে যাওয়া ইরানের রাজা মোহাম্মদ রেজা পাহলভিকে আবারও উড়িয়ে আনা হয় ইরানে,
আর জেনারেলের কাছ থেকে আবারও ক্ষমতা তার হাতে দেওয়া হয়। আর তার অধীনে এরপর আবারও ব্রিটেন আর এর সাথে আমেরিকা ইরান থেকে সমানে তেল উত্তোলন শুরু করতে থাকে। আর পরবর্তীতে ইরানের ইসলামিক রেভলিউশন হওয়ার আগ পর্যন্ত এটাই চলেছিল। অর্থাৎ এখন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী একটা দেশ প্রায় 20 বছর ধরে চালিয়েছিল ইউএসএরই একটা পাপেট কিং। জাস্ট চিন্তা করতে পারেন এই ব্যাপারটা। আর এই যত ডাটাগুলো দিলাম এগুলো সবকিছুই স্টিফেন কিনজারের ওভারথ্রো বই থেকে নেওয়া। প্রতিটা টাকার এক্স্যাক্ট নাম্বার এবং সবকিছুই এই বইয়ে দেওয়া আছে। আমেরিকার আরো বহু অপারেশনের খবর পাবেন এই বইয়ে, আমি পিডিএফ লিঙ্কটা নিচে দিয়ে দেবো, চাইলে নিজেরাও দেখতে পারেন। আমেরিকার এই কাজকর্মগুলোর সাথে সিআইএর নাম কিন্তু জড়িয়ে আছে বেশ শক্তভাবেই। আর এই সিআইএর এত বড় বড় অপারেশনের শুরুটা হয়েছিল এই ইরান থেকেই। এবার ম্যাপে যদি ইরানের পশ্চিম বর্ডার থেকে একটু উপরের দিকে যাই তাহলে দেখা যাবে একটা দেশটার নাম জর্জিয়া। এখানেও কিন্তু বাইরের দেশে ইনভলভমেন্ট কম হয় নাই। বাট এইখানে যে বাইরের দেশটা আমেরিকা না, রাশিয়া। প্রথমেই আপনাদের জর্জিয়া আর রাশিয়ার একটা শেয়ার্ড হিস্ট্রি বলি। সেটা হচ্ছে ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। এই নামটার ভেতরে কিন্তু এই দেশের গঠন কেমন সেটা বোঝা যায়। অনেকগুলো সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের একটা ইউনিয়ন, আর এই ইউনিয়নেরই একটা সোশ্যালিস্ট রিপাবলিক ছিল এই জর্জিয়া। আর যেন তেনও না, সোভিয়েত ইউনিয়নের সেকেন্ড লিডার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অন্যতম জোসেফ স্টালিন এসেছিলেন এই জর্জিয়া থেকেই। বাট তার কাহিনীতে আলাদা করে অন্য কোনো দিন যাওয়া যাবে, আজকে আমরা এই জর্জিয়াতেই থাকি। সোভিয়েতরা বিপ্লবের পর কিন্তু অসংখ্য আলাদা আলাদা রিপাবলিককে নিজেদের মধ্যে ইনক্লুড করেছিল। সেভাবেই 1921 সালে যখন রেড আর্মি এসে পৌঁছায় ককেসাস অঞ্চলে, তখন জর্জিয়া এবং আবখাজিয়া এই দুই অঞ্চল আলাদাভাবে নিজেদের ইন্ডিপেন্ডেন্ট সোভিয়েত রিপাবলিক হিসেবে ডিক্লেয়ার করে। অর্থাৎ এভাবেই কিন্তু টোটাল ইউএসএসআর এর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যালিস্ট রিপাবলিক ছিল। কিন্তু 1931 সালের মধ্যে আবখাজিয়াকে সোভিয়েতরা আলাদা রিপাবলিক স্ট্যাটাস থেকে নামিয়ে জর্জিয়ার মধ্যেই একটা স্বায়ত্তশাসিত অঞ্চল বানায়। আবার অন্যদিকে 1922 সালে জর্জিয়ার মধ্যে থাকা একটা অঞ্চল সাউথ ওসেশিয়াকে স্বায়ত্তশাসন দেওয়া হয়। আপনার মনে হতেই পারে আমি আবার এই দুই অঞ্চলে এত খুঁটিনাটির ভিতর আবার কেন ঢুকলাম, বাট এই দুইটা অঞ্চলের নাম মনে রাখেন। প্রায় 80 বছর পর এই দুইটা অঞ্চলই হতে যাচ্ছে একবিংশ শতাব্দীর ইউরোপের প্রথম যুদ্ধের কারণ। আপনারা জানেন 90 দশকের শুরুর দিক থেকে কিন্তু সোভিয়েত ইউনিয়ন দুর্বল হতে থাকে। এরই মধ্যে 1990 সালে সাউথ ওসেশিয়া জর্জিয়া থেকে নিজেদেরকে পুরোপুরি স্বাধীন ঘোষণা করে। আর 1991 সালের এপ্রিলের 9 তারিখ জর্জিয়া ইউএসএসআর থেকে স্বাধীনতা ঘোষণা করে। আর তারপর সেই বছরেরই 26শে ডিসেম্বর ইউএসএসআর তো পুরোপুরি ভেঙে যায়। আর তারপর 1992 সালে অন্য যে রিজিয়নটা অর্থাৎ আবখাজিয়াও স্বাধীনতা ঘোষণা করে দেয় এখান থেকে। অর্থাৎ হিস্টোরিক্যালি জর্জিয়ার ভেতরে থাকা এই দুই অঞ্চল এবার স্বাধীন দেশ হিসেবে দাবি করতে থাকে নিজেদের। বাট যেহেতু এত বছর ধরে এরা জর্জিয়ার ভেতরেই ছিল, তাই জর্জিয়া তো এটা মানতে নারাজ। অর্থাৎ শুরু হয়ে যায় একটা মিলিটারি কনফ্লিক্ট। এখান থেকেই 1994 সালে একটা সিজ ফায়ার সাইন করা হয় জর্জিয়া আর আবখাজিয়াদের মধ্যে। আর এবার সেখানে রাশিয়ান সোলজারদের ডিপ্লয় করা হয় পিস কিপার হিসেবে। অর্থাৎ পিস কিপার হিসেবেই কিন্তু শুরু হয়ে যায় রাশিয়ান ইনভলভমেন্ট। এরপর 2001 সাল থেকে রাশিয়া দাবি করা শুরু করে যে জর্জিয়া নাকি তাদের দেশের মধ্যে চেচেন বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। আর 2002 সালে প্রেসিডেন্ট পুতিন ইউএন সেক্রেটারি জেনারেল কফি আনানকে একটা লেটার পাঠান এই ব্যাপারে। আর সেখানে একটা ওয়ার্নিং এর মতোই দেয়া থাকে যে জর্জিয়া যদি বিদ্রোহীদের রাশিয়ার কাছে হস্তান্তর না করে তাহলে তারা আক্রমণ করতে বাধ্য হবে। জর্জিয়া কিন্তু সরাসরি তখন ডিনাই করেছিল যে তারা চেচেন মিলিশিয়াদের আশ্রয় দিচ্ছে, বলে যে রাশিয়ার এই ক্লেমটা পুরোপুরি ভুল। কিন্তু রাশিয়া কিন্তু আস্তে আস্তে একটা রিজন পেয়ে যায় এইখানে আক্রমণ করার। আর এইটাকে কেন্দ্র করেই রাশিয়ার প্ল্যান আগাতে থাকে। আর সেইটাকে জাস্টিফাই করার জন্য এমন বিভিন্ন সময় কিন্তু ইউএন এর কাছে বিভিন্ন চিঠি পাঠানো হয়। আর অন্যদিকে 2006 সালের নভেম্বরে সাউথ ওসেশিয়া রিজিয়নে একটা রেফারেন্ডাম ভোট হয়, যেখানে মেজরিটি মানুষ জর্জিয়া থেকে আলাদা হয়ে একটা স্বাধীন দেশ বানানোর পক্ষেই ভোট দিয়েছিল। রাশিয়াও এবার তাদেরকে সাপোর্ট করে। আর এবার 2008 সালেই শুরু হয়ে যায় রাশিয়ার এতদিন ধরে প্ল্যান করে আসা যুদ্ধের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই একেবারে ডিরেক্ট ইনভেশন চালানো যায় না, তাই তারা সীমান্তের আশেপাশে সৈন্য বাড়ানো শুরু করে। আর আপনাকে এটা বুঝতে হবে, ততদিন পর্যন্ত যতই এই দুইটা রিজন স্বাধীনতা চাক তখনও কিন্তু এরা জর্জিয়ারই অংশ। অর্থাৎ তাদের বর্ডারে যখন রাশিয়ান সোলজার আসছিল সেটা কিন্তু জর্জিয়ার জন্য সার্বভৌমত্বের একটা প্রশ্ন আসেই। আর তাই এইসব এলাকায় জর্জিয়া অসংখ্য সার্ভেলেন্স ড্রোন ঘুরে বেড়াতে থাকে। রাশিয়া এমন একটা ড্রোন শুট ডাউন করে 2008 সালের এপ্রিলে। বিচার যায় ইউএন এর কাছে, বাট রাশিয়া ডিনাই করে। কিন্তু এরপরে এটা প্রমাণিত হয় আর ফুটেজও পাওয়া যায় যে রাশিয়ান ফাইটার জেট দ্বারাই এই ড্রোন ধ্বংস করা হয়েছিল। অর্থাৎ এটা প্রথম ধাপের প্ল্যান হলো, অর্থাৎ আশেপাশে সৈন্য সংখ্যা বাড়াও, তাদের একটা ভয় দাও যে আমরা আক্রমণ করতে পারি যে কোনো টাইমে চাইলেই।
আর এবার শুরু হয় তাদের প্ল্যানিং এর সেকেন্ড ধাপ। যেহেতু রাশিয়া এই দুই অঞ্চলের পিস কিপিং এর দায়িত্ব ছিল, তাই তারা তার ভেতরে কিন্তু সৈন্য আদান প্রদান করতে পারত। আর এই অজুহাতেই মে মাসে কয়েকশো নিরস্ত্র রাশিয়ান সৈন্য পাঠানো হয় আবখাজিয়াতে। বলা হয় রেলওয়ে রিপেয়ার করার জন্যই নাকি রাশিয়ান সৈন্য পাঠানো হচ্ছে, এরকম স্বাভাবিকভাবেই জর্জিয়া কিন্তু ভয় পেয়ে যায়। তারা ভাবে রাশিয়া এবার অ্যাটাক করে ছাড়বেই, আর এইখানেই তারা একটা ভুল করে বসে। যেহেতু এত সৈন্য আবখাজিয়াতে ঢুকে পড়েছে, তার মানে এই অঞ্চল গেছে তাদের হাত থেকে। এই কাজটা যেন সাউথ ওশেনিয়াতে না হয়, সেজন্য এবার জর্জিয়ান সৈন্য ডিপ্লয় করা হয় সেখানে। বাট এইবার রাশিয়া একটা এক্সকিউজ পেয়ে যায় অ্যাটাক করার। রাশিয়ান ফাইটার জেট জর্জিয়ার ওপর দিয়ে ওড়া শুরু করে, আর আগস্টের 8 তারিখ অ্যাটাক করা হয় জর্জিয়াতে। আর মাত্র 5 দিনের মধ্যেই এই দুই রিজিয়ন কন্ট্রোলে চলে যায় রাশিয়ার। আর এরপর কয়েক মাস ধরে পলিটিক্স চলেছে সারা বিশ্বে, বাট এন্ড অফ দ্য ডে সিজফায়ার সাইন করা হয়। আর যতদূর পর্যন্ত রাশিয়ান সোলজাররা অ্যাটাক করেছিল, সেই এলাকাটা অ্যানেক্স করে নেয় রাশিয়া। যেই দুই রিজিয়নের স্বাধীনতা দোহাই দিয়ে রাশিয়া জর্জিয়া অ্যাটাক করেছিল, তারা কিন্তু আর এখন রাশিয়া থেকে স্বাধীনতা যাচ্ছে না। অর্থাৎ এখানে রাশিয়ান স্পাই এজেন্সি কোন লেভেলের গেম খেলেছিল, আর প্রায় 15-20 বছর ধরে চলা কোন লেভেলের প্ল্যানিং তারা করেছিল, সেইটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। ওকে, তো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। আমার আসলে প্রথম দিকে প্ল্যান ছিল যে এরকম ইউএসএ আর রাশিয়া সারা দুনিয়ায় এই ধরনের যত আকামগুলা করে রেখেছে সবগুলোকে একসাথে নিয়েই ভিডিও বানানোর, বাট রিসার্চ করতে যেয়ে দেখলাম ভাই অ্যামাউন্ট এত বেশি যে একটা ভিডিওতে আসলে বানানো পসিবল না। অ্যান্ড একটা ভিডিওতে বানাতে গেলে আসলে পুরো সব ঘটনাও ফোকাস করা হবে না। এই কারণে মনে হলো যে রাশিয়ার একটা ঘটনা, ইউএসের একটা ঘটনা, এই দুইটা দিয়েই কম্পেয়ার করি। অ্যান্ড আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে, অর্থাৎ এই ধরনের ইনভেশন অ্যান্ড কোভার্ট অপারেশন বা ইউএসএ কিংবা রাশিয়ার অন্য কোনো দেশে যে সরকার চেঞ্জ করে দেওয়ার যেই একটা হিস্ট্রি আছে, এই ধরনের কাহিনীগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব এগুলো নিয়ে আরও বেশ কিছু ভিডিও দেওয়ার। টু বি অনেস্ট, একেবারে ঘটনার কোনো অভাব নাই, চাইলে বহু ভিডিও দেওয়া যায়, বাট আপনাদের ইন্টারেস্ট আছে কিনা এটাই চিন্তার বিষয়। তো হতে পারে এটা নিয়ে ফুল একটা প্লেলিস্টও হতে পারে, অ্যান্ড হয়তোবা এটা সেই প্লেলিস্টের প্রথম ভিডিও। এই ধরনের বাইরের কোনো দেশের অন্য একটা দেশে গিয়ে তারপরে সেখানে সরকার চেঞ্জ করে দেওয়ার মতো কোভার্ট অপারেশনগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রায় অলমোস্ট 15-20 বছর বা কখনো 50 বছর ধরে সেখানে স্পাই নেটওয়ার্কের যে বিভিন্ন কাজ, বা কখনো হয়তো বা মাত্র 1 বছরই সেটা হয়ে গিয়েছে। তো দীর্ঘ একটা প্ল্যানিংয়েরও ব্যাপার আছে। অ্যান্ড এই ভিডিওগুলো আসলে আমার পার্সোনালি খুবই ইন্টারেস্টিং লাগে। আপনারা জানাবেন কেমন লাগলো। অ্যান্ড আজকের ভিডিওতে যে ডেটাগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ ডেটা, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কোনো একটা দেশকে সরাসরি দোষ দেওয়া হচ্ছে। তো এগুলো সবগুলোর পেছনেই একেবারে যথেষ্ট ভালো ভালো সোর্সও আছে, আমি কিছু মেনশন করেছি অলরেডি আপনাদের। এছাড়াও সব কিছুই নিচে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তো কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড আপনার মতে হুজ দ্য ওয়ার্স্ট। তো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।